করে আবার একই কাজ করা হচ্ছে যে লবণ সহনশীল জাত, খরা সহনশীল জাত, এবং যেটা কোনোটাই আসলে টিকছে না, কারণ বিভিন্ন মিডিয়াতে আসলে আসছে এবং মানুষ সেটা আসলে অ্যাড্রেস করছে না। কিন্তু বিভিন্ন এলাকার মানুষ যেটাকে আসলে করছে, কৃষকেরা যেটা আসলে করছে, স্থানীয় জাত, অভিযোজন যেটাকে আপনারা বলে থাকেন, সেটা নিয়ে আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসছে, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনে, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মাহবুব ভাই, বিরতির আগে আমরা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে যারা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, তাদের জন্য যে কাজগুলো করা হচ্ছে সেটাতে তাদেরই অংশগ্রহণ নেই। উনি একটা প্ল্যান, নীতিমালার কথা বলছিলেন, যেটা পুরোটা ইংরেজিতে। আপনি নিশ্চয়ই এই বিষয়ে কিছু বলতে চাইবেন। থ্যাংক ইউ। আসলে আমি একটু যে ব্যাকগ্রাউন্ড একটু বলি। আমাদের যে নীতিমালা আসলে বলেছেন, সেটি মূলত আমরা বলি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। এটা 2009 সালে করা হয়েছিল এবং এটা ব্যাপক একটা কনসালটেশন প্রসেসের মাধ্যমে এটা করা হয়েছিল। সে সময় প্রথমে যখন এই ড্রাফটটা করা হয়েছিল ইংরেজিতে, এই কারণে আসলে তখন আমাদের সারা বাইরের বিশ্বের সাথে আমাদের যে নেগোসিয়েশন চলছে, সেখানে এরকম একটা ডকুমেন্ট আমাদের দেখানো দরকার ছিল। এই কারণে যে আমরা যে কত সিরিয়াস এবং আমাদের এজেন্সি যেটা আছে এটা বোঝানোর জন্য। এটা প্রথমে এটা ঠিক যেটা ইংরেজিতে করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু পরপরই এটাকে বাংলা করা হয়েছে এবং এখন দাপ্তরিক সকল কাজে আমরা বাংলা ভাষণটাই ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা ব্যবহারটা কিভাবে হচ্ছে? এটা হলো মূলত আসলে আমাদের ক্লাইমেট চেঞ্জ যে ইম্প্যাক্ট আছে সেটাকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্টের স্ট্র্যাটেজি আসলে এখানে বলা আছে। এখানে মূলত 6টা থিমেটিক এরিয়ার মাধ্যমে প্রায় 44টা প্রোগ্রাম এখানে চিহ্নিত করা আছে। সেই প্রোগ্রামের আওতায় আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। তো এই প্রোগ্রামগুলো আবার এটি বাংলাদেশের প্রথম বলা হচ্ছে যে যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ ভিকটিম হচ্ছে যেসব দেশ, তাদের মধ্যে বাংলাদেশ প্রথম এরকম একটা কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজি তৈরি করেছে। এটা স্ট্র্যাটেজি বলছিলেন আপনি, এখানে যে বিভিন্ন পরামর্শগুলো আছে, সেখানে যারা ভিকটিম তাদের কোনো মতামত নেওয়া হয়েছে কিনা? আমি সেই সময় সরাসরি এখানে ছিলাম না এই মন্ত্রণালয়ে, কিন্তু আমি যেটা শুনেছি যে এটা কিন্তু ব্যাপকভাবে পর্যালোচনা করা হয়েছে, সকল পর্যায়ের অংশীদারদের সাথে আলোচনা করে এটা তৈরি করা হয়েছে, এটা আমি জানি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি যে যেটা বলেছে যে যাদের জন্য আসলে আমরা প্রোগ্রামগুলো করছি তারা সংযুক্ত কিন্তু এখন আছেন। আমি জানি না প্রথম পর্যায়ে কিরকম ছিলেন সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু এখন একটা উদাহরণ দিচ্ছি এরকম জান, আমরা যদি এখন একটা বাঁধ নির্মাণের একটা প্রকল্প যদি নিয়ে থাকি, কিংবা একটা তীর সংরক্ষণের প্রকল্প নিয়ে থাকি, সেখানে অবশ্যই যখন কাজটি হয় ওই লোকাল কমিউনিটি কিন্তু ইনভলভমেন্ট থাকে এবং তাদের কিন্তু সিগনেচার ছাড়া, তাদের উপস্থিতি ছাড়া কিন্তু এই কাজগুলো এখন সম্পন্ন হয় না। আমরা ওই সার্টিফিকেটটা আপনাদের কাছে ফিরছি। আমার সাথে রাজশাহী থেকে যোগ দিয়েছেন, রাজশাহীতে যে জলবায়ু পরিবর্তন সেটার অবস্থা জানাতে যোগ দিচ্ছেন স্থানীয় সাংবাদিক মোহাম্মদ জুলফিকার। মোহাম্মদ জুলফিকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহীতে কোন কোন প্রভাবগুলো বেশি চোখে পড়ছে আপনার কাছে? বর্তমানে যে সিচুয়েশন রাজশাহীতে বিরাজ করছে, প্রতি বছর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। নর্থ জোনের মধ্যে সবচেয়ে বেশি টেম্পারেচার রাজশাহীতে বিরাজ করছে এবং এটার মূল কারণই হচ্ছে পদ্মায় পানি না থাকা, পদ্মা শুকিয়ে যাওয়া। পুরো পদ্মার বুকে মাইলের পর মাইল বাড়িয়ারি চর, বালুর চর। একটা বিষয় দেখবার বিষয় যে আগে কিন্তু রাজশাহীতে ব্রিটিশ আমলে যেটা বিল্ডিং, তারপর এই ডিসি, এসপি, এনারা যে বাসভবন ছিল, এনারা সব কিন্তু নদীর ধারে তৈরি ছিল, এখনও আছে। তারা করেছিলেন শীতল আবহাওয়া পাওয়ার জন্য। এখন কিন্তু আর শীতল আবহাওয়া নাই। নদীর ধারে যে বাসভবনগুলো আছে, সরকারি বাসভবন, শীতল আবহাওয়া নাই, ওখানে রুক্ষ আবহাওয়া। জানলা খুললেই তপ্ত বালুর যে তপ্ত লু সেটা বয় এবং পদ্মার ধারে যারা বসবাস করে তারাও এই লু হাওয়ার শিকার হয়। প্রতি বছর টেম্পারেচার এই জন্য রাজশাহীতে বেড়েই চলেছে। আর কৃষির ক্ষেত্রে কি কোনো প্রভাব দেখা যায়, কৃষির উৎপাদনে, শস্য বা এই ধরনের বিষয়গুলোতে? কৃষির বিষয়টা তো অত্যন্ত ভয়ঙ্কর। যে অবস্থা আগে
এই পদ্মার পানি দিয়েই যে সেচ কাজ হতো, এখন ভূগর্ভস্থ পানি দিয়ে সেচ কাজ করার জন্য ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নেমে যাচ্ছে এবং এর ভয়ঙ্কর একসময় হয়তো জি, ভয়ঙ্কর মোহাম্মদ পরিস্থিতির জুলফিকার, সৃষ্টি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে আলোচনায় ফিরবো, তার আগে আমার সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন, জলবায়ু সম্মেলনের কভার করতে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তার সাথে আমরা একটু পরে যোগাযোগ করব, তাকে আমাদের সাথে প্রশ্ন, তার কাছ থেকে কিছু উত্তর আমরা জানবো। সৈয়দা রিজওয়ানা হাসানও আমাদের সাথে আছেন, তার কাছে আমি আবার যেতে চাই। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেসব শিল্প নিয়ে আমরা পরিবেশগত ঝুঁকির অভিযোগ শুনে থাকি, সেগুলো নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? জি, তার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশ ক্লাইমেট স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান যখন করা হয়, তখন মাহবুব ভাই ঠিকই বলেছেন যে একটি প্রয়োজনে দাতা গোষ্ঠীর কাছে উপস্থাপিত হতে হবে। তাই ওটা তড়িঘড়ি করে করা হয়েছে কয়েকজন বিশেষজ্ঞ দিয়ে। ওনার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এই স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান করার ক্ষেত্রে কোনো পাবলিক কনসালটেশন হয়নি, কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে কেবল আলোচনা হয়েছে। বাংলাদেশে পাবলিক কনসালটেশনের কোনো স্ট্রাকচার্ড প্রসেস নেই। কোনো কোনো ক্ষেত্রে করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় না। শিল্প দূষণ নিয়ন্ত্রণে যেহেতু আমরা দরিদ্র দেশ, আমাদের কতগুলো ধাপে কাজ করা যেতে পারে। একটি হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিছুটা সময় দিয়ে তাদেরকে কমপ্লায়েন্ট হতে বলা আইনের সাথে। দ্বিতীয় হচ্ছে সরকার চাইলে তাদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা দিয়ে বাকিটা তাদের কাছ থেকে নিয়ে দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো একটি সময়সীমার মধ্যে এনে ওটা নিশ্চিত করতে হবে। আর যদি শেষ পর্যন্ত দেখা যায় যে দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই কথা শোনানো যাচ্ছে না, তবে শিল্পের জন্য মায়াটা ত্যাগ করে সরকারের যেটা করতে হবে, বৃহত্তর জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জানি যে আপনি জাহাজ ভাঙা শিল্প, সেটা নিয়ে আপনি কাজ করেছেন, সেক্ষেত্রে সেখানকার অবস্থাটা এখন কিরকম? সেখানকার অবস্থা যেটা হলো যে আদালত যে আদেশগুলো দিয়েছেন, সেই আদেশগুলোর যাতে বাস্তবায়নগুলো না হয়, সেজন্য সরকারের দুই মন্ত্রণালয় দুই ধরনের বিধিমালা করে রেখেছে। একই দেশে একই বিষয়ে দুই ধরনের বিধিমালা। আদালত যে কথাগুলো বলেছেন তার কিছু কথা ওখানে তেমন নেই, এবং ওইখানে সরকার এমন প্রোটেকশন দিয়ে রেখেছে যে আমরা যারা মানবাধিকার কর্মী আছি, পরিবেশ কর্মী আছি, ওখানে যে বিষয়গুলো বাস্তবতার নিরিখে দেখাও অসম্ভব, তবে ওখানে মৃত্যুর হার আগে যেমন ছিল এখনো তেমন আছে, এবং সরকারের কিছু রিপোর্টে এসছে যে দূষণ বরং আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম একটু শেষ করি, যে আমি যদি হাজারীবাগ ট্যানারি দেখি, আজকে 21 বছর যাবৎ সরকার বলে যাচ্ছে যে এদেরকে সরতে হবে। গত 12 বছর যাবৎ রিলোকেশনের প্রসেস চলছে, কিন্তু সরকার যেহেতু কেবল ওদেরকে মূলই দেখাচ্ছে, লাঠি দেখাচ্ছে না, হাজারীবাগ ট্যানারি মালিকেরা একটার পর একটা আবদার করছেন এবং তারা কিন্তু ঢাকার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছেন। এক সেকেন্ডের জন্য তারা কমিট করছেন না যে তারা 2015 সালের ডিসেম্বরের মধ্যে সরে যাবেন। এরকম ভাবে যদি সরকার ওদেরকে দূষণকারী শিল্পের ব্যাপারে এত কোমল হয়, তাহলে কিন্তু দেশের আইন প্রয়োগ করা ওদের ব্যাপারে বা ওদের বিরুদ্ধে দুষ্কর হয়ে থাকবে। জি, ধন্যবাদ রিজওয়ানা হাসান। আপনার সাথে আবারও আমি আলোচনায় আসবো। আমরা জাহিদ হোসেনকে পেয়েছি নিউ ইয়র্ক থেকে, আমাদের সহকর্মী। জাহিদ, আপনার কাছে আমি জানতে চাইবো যে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা কি বললেন এবং এখান থেকে কি রকমের ফলাফল আশা করা হচ্ছে? প্রথমেই বলতে হবে যে এখান থেকে কোনো কনক্রিট ফলাফলের আশা আমরা করতে পারি না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় একটা সমন্বিত উদ্যোগ এবং সবাই একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন, এবং এক্ষেত্রে বান কি মুনের উদ্যোগে যে অর্থ তহবিল গঠন করা হচ্ছে, সেখানেও বড় ধরনের কন্ট্রিবিউশন বড় দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে। এখন এই প্রতিশ্রুতির টাকা কবে নাগাদ বাস্তবায়ন হবে সেগুলি অনেক পরের বিষয়, তবে আমাদেরকে এখন যেটি আশার আলো দেখাচ্ছে সেটা হচ্ছে যে বিশ্ব নেতৃবৃন্দ এটার গুরুত্ব প্রত্যেকেই অনুধাবন করেছেন এবং বৈজ্ঞানিক উপায়ে কিভাবে এই সমস্যার মোকাবেলা করা যায় সেই বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। প্রত্যেকের অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বান কি মুনও বলেছেন যে মূল কথাটাই হচ্ছে যে পরিবেশের বিপর্যয় এটা কোনো দেশের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো বিশ্বের সমস্যা, ফলে পুরো বিশ্বকে একযোগে একভাবে। আমরা মনে হয় জাহিদ হোসেনের সাথে সংযুক্ত হারিয়ে ফেলেছি, তবে তার কথাগুলো মোটামুটি আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো। একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।